ওকে, আমরা এখনই ক্লাস শুরু করব। একটু আমাকে সময় দিবেন 1 মিনিট। ওকে, ডিয়ার পার্টিসিপেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই বিজ্ঞান ক্লাসে। আপনারা জানেন আমাদের ইজেপি এটি খুব স্বল্প খরচে একটি ভালো প্রস্তুতি প্রদানের জন্য আমাদের যে উদ্যোগ, আপনারা জানেন এটা শুরু হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই। এবং এখানে কিছু আহ, স্বনাম স্বনামধন্য শিক্ষকদের মাধ্যমে এখানে পাঠদান করানো হয়। সাধারণত যারা জব সিকার রয়েছেন তাদের যাতে একটি মানে সুন্দর প্রিপারেশন হয়, এবং সেটার জন্য আমাদের এই উদ্যোগ। এবং এটা একটি খুবই স্বল্প মূল্যে যাতে আপনার প্রিপারেশনটা শুরু হয় এবং প্রিপারেশনটা সুন্দর হয় সেই ব্যাপারে সাহায্য করার জন্যই মূলত আমাদের এই প্ল্যাটফর্মটা। আপনারা জানেন যে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে বা অ্যাপ্লিকেন্ট জব অ্যাসপিরেন্টস আছেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। ওনারা ঢাকায় এসে একটা সুন্দর প্রিপারেশন নিতে তারা ব্যর্থ হন। সেটা জবের মানে টাকার জন্য হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে। দেখা যাচ্ছে তার পরিবারকে দেখার মানে একটা ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা বাসায় থেকেই একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমাদের আজকের যে ক্লাসটি এটি মূলত হবে সাধারণ বিজ্ঞান ক্লাস। আপনারা জানেন যে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা চাকরিতেই আপনারা জানেন যে জব বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু আপনার লাগেই। সো সেই জন্য আপনাদের হচ্ছে যে বিজ্ঞানের যে অ- প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসে সেইটার আপনাকে সুন্দরভাবে যদি নির্ভুলভাবে প্রশ্নের উত্তর করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজ্ঞানের যে প্রিপারেশন এটা কিন্তু নিতেই হবে। দেখা যাচ্ছে যে আপনি অল্প একটু প্রিপারেশন নিলেই আপনি 5টা প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো আপনি নির্ভুলভাবে আনসার করতে পারছেন। সেজন্য আপনি অল্প কিছু সংখ্যক প্রশ্ন থাকে বিধায় যে আপনি এটা বাদ দিবেন, এমনটি করা মোটেই ঠিক হবে না। কারণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে 1 মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা মানে আপনি যদি একটু সময় দেন তাহলেই কিন্তু আপনি সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন। তো আপনি প্রাইমারি স্কুল বলেন, এনটিআরসিএ বলেন, সরকারি হাই স্কুল বলেন, তারপরে বিসিএস, আপনি যে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেন না কেন আপনাকে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চিন আহ আসে। যেমন আমরা নেক্সট দেখব যে আসলে কি কোন পরীক্ষা থেকে কতটুকু আপনার হচ্ছে যে পরীক্ষায় আসে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, প্রথমে দেখেন যারা প্রাইমারি স্কুলে যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য দেখেন এখানে সিলেবাসটা রয়েছে। আপনারা অনেকেই জানেন না আসলে প্রাইমারি স্কুলে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, অনেকেই জানেন না। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 4টি থেকে 5টি কিন্তু কোশ্চেন এসে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি মানে সুন্দরভাবে যদি প্রিপারেশন না নেন তাহলে কিন্তু আপনি এই 4টা বা 5টা কোশ্চিন কিন্তু আপনি পারবেন না, আপনি সঠিকভাবে আনসার করতে পারবেন না। সেই জন্য আপনাকে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই 5টা যদি আপনি সঠিকভাবে আনসার করেন, দেখা যাচ্ছে আপনি 4-5 মার্ক এগিয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনি কি পড়বেন, অনেকেই দেখবেন যে জানে না, সিলেবাসটাই জানে না যে আমি প্রাইমারি পরীক্ষা দিব, তো আমি কি পড়বো আসলে, অনেকেই কিন্তু জানে না। তো সেক্ষেত্রে আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আসলে আপনি কি পড়বেন। ঠিক আছে?
তো সেক্ষেত্রে আমি একটু বলি, যারা প্রাইমারি স্কুল যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, আহ, মানে সামনে একটা বড় সার্কুলার আসতেছে যে আপনার হচ্ছে যে প্রাইমারি স্কুলে, তো সেই ক্ষেত্রে আপনার এটা সহায়ক হতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে এটিওর মানে পরীক্ষা হওয়ার কথা, সেক্ষেত্রেও আপনার এটা সহায়ক হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে কি কি পড়তে হবে। বিজ্ঞান মূলত তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান, একটা হচ্ছে রসায়ন, আর হচ্ছে জীববিজ্ঞান। ঠিক আছে, এই যে তিনটা সাবজেক্ট আছে, এখান থেকে মূলত আপনাদের জন্য যারা প্রাইমারি স্কুলের জন্য প্রিপারেশন নেবেন, তাদের জন্য কিন্তু এই তিনটার বেসিক কিছু ধারণা থাকলেই চলবে। সাথে আপনারা দেখবেন যে নতুন নতুন টিকা আবিষ্কার হয়, নতুন নতুন আপনার ভ্যাকসিন আবিষ্কার হয়, সেক্ষেত্রে সেগুলো যখন আপনারা মানে রিসেন্ট যে সায়েন্স, সেখান থেকে তারপর হচ্ছে নোবেল প্রাইজ কে কোনটাতে পেলো, কোন সাবজেক্টে পেলো, এগুলো থেকে দু একটা কোশ্চেন কিন্তু আসে। সুতরাং আপনি যদি এটা সুন্দরভাবে একটু আয়ত্ত করে রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে চারটা পাঁচটার মধ্যে আপনি তিনটা চারটা পারবেনই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বেসিক, এই তিনটার বেসিক জিনিসগুলো আপনাকে পড়তে হবে। একদম সব যে এলোমেলো ভাবে পড়বেন, দেখবে যে আপনার কোনো মনেই থাকবে না। তো সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে যদি আপনি পড়েন, তাহলে খুব সুন্দরভাবে আপনি এটা শেষ করতে পারবেন, আশা করি। তো আমাদের প্ল্যাটফর্ম সেই জন্যই এখানে রাখা হয়েছে, যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো আপনি এখান থেকে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, এরপরে এনটিআরসি তে দেখেন, এখানে আপনার হচ্ছে যে সাধারণ বিজ্ঞান থেকে আলাদাভাবে এখানে কোনো কোশ্চেন আসে না। এখানে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার এই যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে আপনার চার পাঁচটা হচ্ছে যে বিজ্ঞান থেকে কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে ওই যে আমি বললাম যে আপনার জেনারেল নলেজে যে কোন টিকা আবিষ্কার হলো, কোন টিকাটা কোন রোগের জন্য দরকার, এরকম বেসিক যে কোশ্চেন গুলো, সেগুলা হচ্ছে বিজ্ঞান থেকে আসতে পারে। এটা নিয়ে অত প্যারা নেওয়ার কিছু নেই। সাধারণ বিজ্ঞান এখানে সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু অনেক কিছু আহ এখানে আছে। বাংলাদেশ বিষয়াবলী, তারপর হচ্ছে যে আন্তর্জাতিক, তারপর দেশ মানে বাংলাদেশ, তারপর হচ্ছে যে আপনার এখান খেলাধুলা, তারপর হচ্ছে কিছু বিজ্ঞান থেকে আসতে পারে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি যদি বেসিক যে সাবজেক্ট গুলা, সেগুলোর থেকে বেসিক কোশ্চেন গুলোর উত্তর জানলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি কোনো মানে বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। এই যে এখানে আমি যেটা বললাম, সেখানে দেখেন মানে মোটামুটি আপনি হচ্ছে যে এই প্রাইমারি স্কুলের যে সিলেবাসটা, ওটা কভার করলে মোটামুটি আপনি এখানেও ঠিক একইভাবে পেয়ে যাবেন। দেখেন এখানে আপনার হচ্ছে যে এখানে দেওয়া আছে যে আপনার এখানে স্বাস্থ্য চিকিৎসা, এখানে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, যেখানে হচ্ছে যে তিনটে সাবজেক্টের কথা উল্লেখ আছে, এবং বিভিন্ন রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান, এই সংশ্লিষ্ট কিছু পড়লে আপনারা হচ্ছে যে আপনি কভার করতে পারবেন। সো এটা আপনি যদি এনটিআরসি এর পরীক্ষা দেন, অথবা আপনি যদি প্রাইমারি স্কুলের পরীক্ষা দেন, দুইটাতেই মানে আপনি সমানভাবে আনসার করতে পারবেন। দুইটার সিলেবাস মোটামুটি সেম। সো আপনার অরিড হওয়ার কিছু না। আপনি যদি প্রাইমারি স্কুলের জন্য পড়েন, সেটা এই এনটিআরসি এর পরীক্ষার জন্য হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি এক প্রিপারেশন নিয়ে দুইটার পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এরপরে যে সিলেবাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বিসিএস যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে বিসিএস পরীক্ষায় আপনার যে মার্কস, সেটা কিন্তু অনেক বেশি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনারা তিনটা সেকশন থেকে এখানে কোশ্চেন হয়ে থাকে। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। এই পাঁচ 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 তিনটা থেকে মানে প্রিলির জন্য এখানে পাঁচ 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 তিন পাঁচে 15টা কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মানে গুছিয়ে পড়তে হবে। আর গুছানোর কাজটাই মূলত আমাদের ইজেপি করে মানে দিয়ে থাকবে আপনাদেরকে সাপোর্টটা। আমাদের যে লেকচার শিট আছে, সেটা যদি আপনি পড়েন, তাহলে এখানে 15-র মধ্যে আপনি মিনিমাম আপনি 10-12 এটা সিকিউর করতে পারবেন।
তো সেক্ষেত্রে আমাদের গাইডলাইনটা ফলো করতে হবে, আমাদের যে লেকচার শিট আছে সেইটা ফলো করতে হবে। এছাড়াও আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো মানে আপনি যদি খেয়াল করেন আমাদের 2টা ক্লাস অলরেডি হয়েছে, এর আগেও ইতিপূর্বেও হয়েছে। সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো দেখেছেন আপনারা, দেখেছেন যে আমাদের ক্লাসটা কত ইন্টারেক্টিভ হয়। ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, অবভিয়াসলি আপনি এখানে হচ্ছে যে শেয়ার করতে পারবেন যে স্যার, বা আপনি এটা বুঝতে পারলেন না, এটা কি হবে। অবশ্যই আপনি এখানে শেয়ার করবেন। আর শেয়ার করলে আপনার নলেজটা দেখবেন যে আরো বাড়বে। আমরা তো মনে করি যে মনে নলেজ শেয়ার করলে ও তো শিখে যাবে, আসলে তা না। দেখবেন যে আপনার সেই নলেজটা আরো বাড়বে। আপনার দেখা যাচ্ছে যে আমার একটা ভুল থাকতে পারে, আমি সেখান থেকে শিখে নিতে পারি। তো সেটাই আমাদের এখানে করা হবে, যে আপনারা ইন্টারাক্টিভ থাকবেন ক্লাসে, এবং ক্লাসে যেটা বুঝতেছেন না বা দেখা যাচ্ছে অন্যজন একটা বুঝে সেটা তার কাছে জেনে নিলেন, বা আমাদের যে ইনস্ট্রাক্টর থাকবে তার কাছে জেনে নিলেন। এভাবে দেখবেন যে জিনিসগুলো আপনার মনে থাকবে। তো সেভাবে আমাদের ক্লাসগুলো সাজানো, আশা করছি আপনি ভালো করবেন। এছাড়াও বিজ্ঞানে দেখেন, বিসিএস যারা দিবেন, বিসিএস অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু আপনার বিসিএস রিটেন যেটা, হ্যাঁ, বিসিএস রিটেন কিন্তু বেশ বড় সিলেবাস। তো সেক্ষেত্রে আপনি যদি একটু সিস্টেমেটিক ওয়েতে যদি প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টের জন্য ধরা খাবেন। এই ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন, সেক্ষেত্রে তারা মনে করে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সো আমি তো এগুলা পারবো। কিন্তু আপনি যদি এটা মানে সিস্টেমেটিক ওয়েতে যদি না পড়েন, তাহলে কিন্তু আপনি যতই সায়েন্সের স্টুডেন্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ধরা খাওয়ার একটা চান্স রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা অবশ্যই একটা সুন্দর প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে ক্লাস পরীক্ষায় বসতে হবে। আর একটা জিনিস আপনার, তাহলে কি হয়, আপনি অল্প লিখে আপনি কিন্তু বেশি মার্কস গেইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি সঠিকটা লিখতে হবে, অবশ্যই সঠিকটা লিখতে হবে। আপনি যদি মানে লিখলেন কিন্তু সেটা যদি ইতিহাসের মতো হয়ে যায়, আপনি যে সিস্টেমেটিক মানে সায়েন্টিফিক যদি না হয় আপনার সায়েন্স পরীক্ষাটা, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ধস নামার চান্স রয়েছে। সেক্ষেত্রে আপনাকে শর্টে বিজ্ঞানটাই লিখতে হবে। এই বিজ্ঞানটা যদি আপনি মানে সঠিকভাবে না শিখেন, তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না। আপনার বেসিকটা ঠিক না থাকলে আপনি কিন্তু লিখতে পারবেন না। ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসগুলো এটাই চেষ্টা করব যে আমাদের যে অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদেরকে তাদের বেসিকটা যাতে সুন্দরভাবে দাঁড় করানো যায়, সেটাই আমরা এখানে ফলো করব আর কি। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর যদি কারো কোনো জানার থাকে অবশ্যই সেটা ইয়ে করবেন। আচ্ছা, আমাদের এখানে বিসিএস এর কিন্তু হিউজ, প্রায় দেখতে পাচ্ছেন চ্যাপ্টার কয়টা এখানে, 11টা, টোটাল 11টা কিন্তু আমাদের চ্যাপ্টার আছে। এটা হচ্ছে বিসিএস রিটেন। সো বিসিএস রিটেন কিন্তু 50 মার্কস। সায়েন্সের জন্য, জেনারেল সায়েন্সের জন্য বিসিএস যেটা আপনার হচ্ছে যে বিসিএস যেটা, সেটা হলো আমাদের হচ্ছে যে 50 মার্ক। এটা হচ্ছে যে রিটেন। আর এমসিকিউ যেটা, এমসিকিউ দ্যাট মিনস হচ্ছে প্রিলি, এটা কিন্তু 15 মার্কস ফর বিসিএস। তাহলে আপনার এখানে কত আসে? 65। 65 মার্কস কিন্তু আপনার এখানে। সো এটা কিন্তু হিউজ মার্কস। সো আপনি যদি এটা মানে গুছিয়ে যদি প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমি আহ, আহ, আহ্বান রাখবো যে আপনাদেরকে বেসিক থেকে শুরু করবেন, এবং এটা কিন্তু আস্তে 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 আপনার বেসিকটা মজবুত করবে। সিলেবাসটা আপনারা যারাই আছেন, এখানে আমরা কমন ক্লাস নেওয়ার জন্য এসেছি, যেটা প্রাইমারি, তারপর হচ্ছে যে এনটিআরসিএ, যারা সরকারি হাই স্কুলে পরীক্ষা দিবেন, সবার জন্যই কিন্তু আজকের কমন ক্লাস। সো আমি আশা করব যে আপনারা এনজয় করবেন ক্লাসগুলো। আচ্ছা, প্রথমেই যেটা আমরা শুরু করতে যাচ্ছি, এখন আমরা মূল আলোচনায় ঢুক
প্রবেশ করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের পদার্থ আর হচ্ছে শক্তি। আমাদের পৃথিবীটাই কিন্তু সৃষ্টি হয়েছে এই দুইটা জিনিস। হ্যাঁ, আমরা কিন্তু ম্যাটার পৃথিবী কল্পনা করা যায় না। তো সেটার বেসিক যে difference, সেটা কি? এনার্জির 9টা ফর্ম আছে। এই 9টা ফর্মেই শুধু এনার্জিটা থাকে। আর পদার্থ এটা কিন্তু ভিন্ন একটা ইস্যু, যেটার ভর আছে, হ্যাঁ, স্থান দখল করে। ঠিক আছে, এটাই হচ্ছে পদার্থ। আর পদার্থ অ্যানালাইসিস করে, কেমিক্যাল রিয়াকশন করে বা বিক্রিয়া করে এখান থেকে কিন্তু এনার্জি, অন কাইন্ড অফ এনার্জি কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় আমরা এরকম মিক্সড হয়ে যেতে পারে, আমাদের কনসেপ্টটা মিলে যেতে পারে যে না, না, সেটা কিন্তু দুইটা একদম ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা, মনে করেন যে এই পদার্থের উপর বা পদার্থ থেকে কিন্তু এক ধরনের শক্তি পাওয়া যায়। যদি সেখান থেকে তাপ উৎপন্ন হয় তাহলে সে তাপ শক্তি। ঠিক আছে, যদি আলো উৎপন্ন হয় তাহলে সেটা আলোক শক্তি। হ্যাঁ, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক এনার্জি। তো সেটা হচ্ছে যে পদার্থ হলো সেটাই যার আয়তন আছে, ভর আছে, হ্যাঁ, স্থান দখল করে, সেটাই হচ্ছে পদার্থ। আর শক্তি, এর কোনো আয়তন নাই, স্থান দখল করে না, এটার কোনো ভরও নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে একদম বেসিক ডিফারেন্স। আচ্ছা, এখানে আপনারা দেখছেন যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি যেই জিনিসটা থাকে, সেটা হচ্ছে যে উপাদান, সেটা হচ্ছে কি বাতাস, পানি। এছাড়াও আমাদের 120টা মৌল আছে। এগুলো সবই কিন্তু আপনার হচ্ছে যে পদার্থ। আচ্ছা, কার মানে আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? আমার নেট কানেকশন কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা একটু জানাবেন, যে আপনাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আশা করি আপনি অবশ্যই না বুঝতে স্যার, পেরেছেন আপনার যে কথা আমি পদার্থ শুনতে এবং পাচ্ছি। শক্তি, এই শু- শোনা যাচ্ছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে আমরা বেসিক ডিফারেন্স, যেটা আমরা পদার্থ মানে যার আয়তন আছে, ভর আছে, স্থান দখল করে, সেটাই হচ্ছে পদার্থ। আর শক্তি কি? শক্তি হচ্ছে এর কোনো ভর নাই, স্থান দখল করতে পারে না। এইটা পদার্থ থেকেই আসতে পারে, যেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যদি হয় সেটা কেমিক্যাল, সেটা যদি তাপ হয় তাহলে তাপ শক্তি, আলোক হলে আলোক শক্তি। একদম বেসিক ডিফারেন্স। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। যে আমরা একটু নেক্সটে যাই, তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের পরিবেশের মধ্যে আপনার দুইটা জিনিসই আছে। হ্যাঁ, দুইটা জিনিসই কিন্তু আছে। সেইটা কি? সেটা পদার্থও আছে, এনার্জিও আছে। আমি কিন্তু এনার্জির বলে দিয়েছি যে এনার্জির কিন্তু 9টা রূপ রয়েছে। এনার্জির 9টা রূপ আছে। তাপ, সেটা কিন্তু শক্তি। একটু বলবেন, একটু অ্যাটেনশন দেন যে তাপমাত্রা এইটা কি? তাপমাত্রা কাকে বলে? আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা? তাপমাত্রা আর তাপ এটা কি একই? তাপমাত্রা আর তাপ এটা কি একই কিনা? প্রথম যে জিনিসটা আমরা যেটা বললাম, যে পদার্থ এবং শক্তি। এবার আমরা একটু দেখব পদার্থ। পদার্থটা কি বা ম্যাটারটা কি? এই ম্যাটারটা কি কি অবস্থায় থাকতে পারে সেই জিনিসটা কিন্তু অনেক আমাদের পরিচিত। যে আপনি যদি মনে করেন যে আপনি, আমাদের খুবই পরিচিত যেটা পানি। আমি যদি বলি যে পানি, ঠিক আছে, এই পানিতে আমরা কি দেখি? পানিটা কি তরল? হ্যাঁ, যারা নন সায়েন্স আছেন আপনাদেরকে একটু বলি, এই পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সব পদার্থই তিনটা অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি বলি পানি, আমরা স্বাভাবিক, মানে স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি পানিটা কি তরল, কিন্তু সেই পানিটা কিন্তু বাষ্প হতে পারে। দ্যাট মিনস সেটা গ্যাসীয় হতে পারে। হ্যাঁ, গ্যাসীয় হয়, গ্যাসীয় হয়।
ঠিক আছে? আবার কি হয়, কঠিন হয়। এটা কিন্তু আমাদের বাস্তব উদাহরণ, যে পানি সেটা কঠিন হলে হয় বরফ। আর সেটা যদি একটু টেম্পারেচার, মানে অনেক সময় দেখবেন যে পুকুর বা নদীতে একটা বাষ্প উঠে যাচ্ছে, আপনার যদি চুলাতে যদি পানি থাকে, বাষ্প উঠে। তাহলে এই তিনটা কন্ডিশনে কিন্তু থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের অন্যান্য পদার্থের কি অবস্থা। অন্যান্য প্রত্যেকটা পদার্থ অবস্থা আছে যেটা একটু জটিল, যেটাকে বলে প্লাজমা স্টেট। প্লাজমা স্টেট এটা অনেক হাই টেম্পারেচারে এটা তৈরি হয়। তাহলে আপনি যদি মানুষের কথা চিন্তা করেন, আমরা যারা অন্য ধর্মের আছি, দেখা যায় যে আমরা কি করি, আমরা কেউ মারা গেলে আমরা সেটা পুড়াই। দ্যাট মিনস, আপনি একটু খেয়াল করেন, সেই পুড়ানোর পরে কিছু অংশ হলেও কিন্তু সেটা বাষ্প হয়ে যায়। অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার বা তাপের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ আপনি যদি স্বাভাবিক টেম্পারেচার চিন্তা করেন, যেমন হচ্ছে যে পানি, পানি স্বাভাবিক টেম্পারেচারে, অর্থাৎ আমাদের রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি বলেন আর যেটা বলেন স্বাভাবিক টেম্পারেচারে, কিন্তু সেটা তরল। আবার সেই তরল পদার্থ যখন আমরা 100 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, 100 ডিগ্রির উপরে, তখন হয়ে যাচ্ছে কি, সরি, তখন হয়ে যাচ্ছে 100 ডিগ্রির উপরে যখন হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে? একটু খেয়াল করেন যে একই পদার্থ, সেটা যদি মনে করেন যে পানি, সেটা দেখা যাচ্ছে যে 100 ডিগ্রির উপরে, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি, গ্যাসীয়। অন্যান্য পদার্থের ক্ষেত্রেও তাই, শুধু টেম্পারেচার যদি কম বেশি হয় তখনই আপনার কন্ডিশনটা চেঞ্জ হয়। সো মোদ্দা কথা, প্রত্যেকটা পদার্থ এই তিনটা কন্ডিশনে, গ্যাসীয়, তরল, আর হচ্ছে যে কঠিন, এই তিনটা স্টেটে থাকে। আর অনেক হাই টেম্পারেচার, এটা একটু মনে রাখেন যে প্লাজমা স্টেট, হ্যাঁ প্লাজমা স্টেট বলে এটাকে, প্লাজমা। ঠিক আছে? যেখানে আপনার কত ডিগ্রি এটা, সূর্যের টেম্পারেচার যেটা, সেইটা তৈরি হয় 10⁶ কেলভিন মেবি, আই এম নট শিওর। এটা হচ্ছে যে প্লাজমা স্টেট, মানে অনেক হাই টেম্পারেচার, যেটা সূর্যের যে টেম্পারেচার সেইটাতে হয় প্লাজমা। প্লাজমা দ্যাট মিনস আলাদা ইস্যু, মানে আলাদা কন্ডিশন, সেটা একটা মানে কি বলবো, জটিল স্টেট। কিন্তু অন্যান্য স্বাভাবিক যদি আমরা বলি, গ্যাসীয়, তরল, কঠিন। এখন যেহেতু পানি আমাদের খুব পরিচিত, এই জন্য আমি পানি দিয়ে উদাহরণ দিলাম। এখন যদি মনে করেন যে আয়রন, আমাদের আয়রন, আয়রন মানে লোহা। লোহা কি হয়, লোহা কি আপনার মানে গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে? হ্যাঁ, এটাও হতে পারে। তখন এই লোহার ক্ষেত্রে এটা আমরা স্বাভাবিক টেম্পারেচারে যেটা, সেটা হয় কঠিন, কঠিন পদার্থ। কিন্তু যদি আপনি এটাকে হিট প্রদান করেন, হ্যাঁ, হাই টেম্পারেচারে দেন, তাহলে কি হবে, প্রায় আপনার লোহা হচ্ছে 2300 ডিগ্রি সেলসিয়াস অর এর উপরে যদি হয়, তখন এই লোহাটা আপনার গ্যাসীয় হয়ে যায়, জানেন? লোহাটা গ্যাসীয় হয়। তাহলে লোহারও কিন্তু গ্যাসীয় স্টেট আছে। এবং তরল হয়, তাহলে এর 2300 একটু কম হলেও সেখানে তরল হয়ে যেতে পারে। আপনারা জানেন যে লোহা যারা পিটায় তারা দেখবেন যে লোহাটাকে তরল করে ফেলে অনেক সময়। হ্যাঁ, এগুলা ইউটিউবে দেখবেন আছে। তো আমাদের বেসিক কথা হলো যে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়া থেকেই, মানে প্রত্যেকটা পদার্থেরই কিন্তু তিনটা অবস্থা আছে। আমরা সেটাই বলতে যাচ্ছি। এখন পরীক্ষা যেটা আসে আপনার হচ্ছে যে ওয়াটারের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক আসতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে যেটা, পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে উম, পানি যখন গ্যাসীয় হয় তখন আমরা কি বলি, জলীয় বাষ্প। ঠিক আছে? যারা পরীক্ষা দিবেন ইয়াতে প্রাইমারি, জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প বলি না, এটা হচ্ছে যে পানি যখন আপনার কি হয়, পানি যখন বাষ্পায়িত হয় বা এই, গ্যাসীয় হয়, তখন সেটা হয় জলীয় বাষ্প। ঠিক আছে? আর যদি মনে করেন স্বাভাবিক টেম্পারেচার হয়, সেক্ষেত্রে হয় এটা তরল। আর যখন আপনার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন হয় এটা হচ্ছে বরফ। তো আমি রিকোয়েস্ট করব যে কত টেম্পারেচারে পানির যে স্টেটটা, ঠিক আছে, এটা কত টেম্পারেচারে কম বেশি হয়, এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? আমাদের এখানে যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে কঠিন, তরল, গ্যাসীয়, এটার হচ্ছে যে কিছু উদাহরণ দেওয়া আছে, আর হচ্ছে যে
কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলবো যে আসলে একটা সলিড বা একটা পদার্থ সেটা তিনটা স্টেটে কেন থাকে। ঠিক আছে, তিনটা স্টেটে কেন থাকে দেখেন তো। আচ্ছা, এখানে একটু মনে রাখবেন যে এখানে একটু মনে রাখবেন সেটা হচ্ছে যে আমাদের যে পদার্থগুলো আছে সেখানে কি শুধু একটাই অ্যাটম আছে, এরকম একটাই কি পরমাণু আছে? হ্যাঁ, এলিমেন্ট কি একটাই থাকে? এরকম কিন্তু না। আপনার যদি একটা খণ্ড হয়, লোহার খণ্ড, এখানে যে কত কোটি আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। কোটি কোটি অ্যাটম কিন্তু এর মধ্যে আছে। আমরা যদি একটা লোহার দলা চিন্তা করি, তো সেক্ষেত্রে সেখানে যে একটা ক্ষুদ্র ইউনিট যদি চিন্তা করেন, তাহলে মনে করেন যে এরকম একটা, আমি ধরে নিলাম এটা একটা অ্যাটম। কি অ্যাটম বা পরমাণু? সেটা হচ্ছে যে আয়রন, লোহার একটা পরমাণু। ঠিক আছে, এখন আমরা যদি এক গ্লাস পানি চিন্তা করি, তাহলে ওখানে ওয়াটার মলিকুল, দ্যাট মিনস H2O, এখানে কি একটাই আছে? একটা কিন্তু না, এখানে কিন্তু কোটি কোটি আপনার হচ্ছে যে ওয়াটার মলিকুল আছে। তো এই যে তিনটা স্টেটে থাকে একটা পদার্থ, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, প্লাজমা। ঠিক আছে, এই যে চারটা স্টেট বা তিনটা স্টেট বললাম, এটা যে থাকে এটা কিন্তু ডিপেন্ড করে এই যে অ্যাটম গুলো আছে বা পরমাণু যেগুলো আছে। আমি যদি এই যে এগুলো এক একটা বৃত্ত, যদি এক একটা পরমাণু ধরি, তাহলে সেই পরমাণুগুলো, হ্যাঁ, সেই পরমাণুগুলোর যে এইগুলোর উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? এখানে হচ্ছে দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আন্ত আণবিক দূরত্ব, আন্ত আণবিক দূরত্ব। ঠিক আছে, একটু নোট করবেন অবশ্যই। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আন্ত আণবিক আকর্ষণ, আকর্ষণ, এই দুইটা ফ্যাক্টর। ঠিক আছে, এই দুইটা ফ্যাক্টর দিয়ে আপনি এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন। এর এটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। আর যদি এক্সটার্নাল ফ্যাক্টর চিন্তা করেন, আমরা যদি মানে প্রেসার ক্রিয়েট করি, প্রেসার দিই বাইরে থেকে, তাহলে কি হবে? এই দুইটা জিনিস, এই আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক আকর্ষণ, এটাই কিন্তু কম বেশি হয়। ঠিক আছে, আমি ওটা পরে আসতেছি। তো এইখানে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে কি হবে, সলিডের ক্ষেত্রে কি হবে দেখেন। এই যে একটা অ্যাটম বলেন বা একটা আয়রন বলেন বা ওয়াটার বলেন, এই যে অণুগুলো, অণুগুলো এই এক একটা যদি এরকম বৃত্ত বা এক একটা যদি এরকম খণ্ড চিন্তা করি, এই অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব যত কম হবে, ঠিক আছে, আন্তঃআণবিক দূরত্ব যত কম হবে, যত কমবে, তাহলে এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা তত বাড়বে। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে তখন অণুগুলো খুব কাছাকাছি থাকে। এই সময় তারা সলিড বা কঠিন অবস্থায় থাকে। আমি কি বুঝাতে পেরেছি? যদি কেউ আমাকে বলেন যে আমি বুঝাতে পেরেছি কিনা, যে আন্তঃআণবিক দূরত্ব যদি কম হয়, তাহলে আন্তঃআণবিক দূরত্ব মানে আকর্ষণ শক্তি যেটা, সেটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন হচ্ছে কি, এটা কঠিন স্টেটে থাকে। ঠিক আছে, মলিকুলার ডিস্টেন্স আর হচ্ছে মলিকুলার ফোর্স বা অ্যাট্রাকশন। ঠিক আছে, এমডি তে মলিকুলার ডিস্টেন্স, এম এ তে মলিকুলার অ্যাট্রাকশন। সো এমডি যদি রিডিউস হয়, কমে, তাহলে অ্যাট্রাকশন যেটা, সেটা কিন্তু বাড়ে। আর তখনই সেটা সলিড ফর্ম বা কঠিন ফর্মে হয়। একদম সিম্পল। তাহলে আমাকে একটু বলেন তো, এই সিস্টেমে, এই যে সিস্টেম, প্রথম যে সিস্টেমটা, এই সিস্টেমে যদি আমরা বাহির থেকে প্রেসার ক্রিয়েট করি, যে কোনো একটা মলিকুল গুলো অনেক দূরে দূরে আছে, গ্যাসীয় স্টেটে আছে, সেক্ষেত্রে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, তাহলে কি হবে? আন্তঃআণবিক দূরত্বগুলো কমে যাবে না, অণুগুলো কাছাকাছি আসবে না। সো কি হচ্ছে, সে গ্যাসীয় বা লিকুইড থেকে কিন্তু সলিড ফর্মে চলে আসতে পারে। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটা হচ্ছে যে আমরা প্রেসার দিয়ে বলছি, যে প্রেসার যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু এখানে সলিড ফর্মে আসতে পারে। আচ্ছা, আর যদি প্রেসার এখানে রিলিজ করা হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে সলিড ফর্মে থাকবে না, তারা কিন্তু এই লিকুইড বা গ্যাসিয়াস ফর্মে থাকবে। সিম্পল। তাহলে আমার যদি কথাটা বুঝতে পারেন, তাহলে আমি নেক্সটে চলে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে
লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তাহলে, এই সলিডের ক্ষেত্রে যে মলিকুলার ডিস্টেন্স ছিল, আন্তঃআণবিক দূরত্ব ছিল, হ্যাঁ, তাহলে সেই দূরত্বটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিছুটা বৃদ্ধি পাবে। অপরদিকে মলিকুলার অ্যাট্রাকশন সেটা কিন্তু একটু লুজ হবে। তো সেক্ষেত্রে তাদের ডিস্টেন্সও বাড়তেছে। সেক্ষেত্রে লিকুইড ফর্মে থাকে। এখন কোশ্চেন হলো যে আন্তঃআণবিক দূরত্ব লিকুইড ফর্মে কি বেশি থাকে, মানে ইয়ে সলিডের চাইতে? হ্যাঁ, বেশি থাকে, যার জন্য এটা লিকুইড ফর্মে থাকে। আবার যদি চিন্তা করি গ্যাসিয়াস স্টেট, তাহলে কি হবে, এগুলার ক্ষেত্রে অণুগুলো আরো দূরে দূরে থাকে, আরো দূরে দূরে থাকে। এই দূরে দূরে থাকার ফলে তখন এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও কি হয়, লুজ হয়ে যায়, অনেক কমে যায়। ঠিক আছে, তখন কি হচ্ছে, অনেক কমে যাওয়ার কারণে এম এ যেটা মলিকুলার অ্যাট্রাকশন যেটা, সেটা কিন্তু অনেক কমে যায়, অনেক কমে যায়, যার জন্য এটা কিন্তু গ্যাসিয়াস স্টেটে থাকে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কন্ডিশন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে প্লাজমা স্টেট। প্লাজমা স্টেটটা কি? প্লাজমা স্টেট হলো অনেক যখন টেম্পারেচার বেড়ে যায়, তখন এই যে মলিকুলগুলো আছে বা অ্যাটমগুলো আছে, এগুলো এরকম পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তৈরি হয়। আপনারা জানেন যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন বা আর্টসে যারা, যেমন ক্লাস 8 9-এও কিন্তু সাধারণ বিজ্ঞানে আছে, যে একটা নিরপেক্ষ অ্যাটম সেটা কিন্তু এরকম আয়নে রূপান্তর হতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে যদি হয় আপনাদের সাথে আমি দেখাবো, সেটা আয়নে রূপান্তর হয়, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, এখানে অনেক হিটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আয়নে রূপান্তর হবে, চার্জ এগুলা আয়নিত হয়ে যায়। সেটাকে বলা হয় প্লাজমা স্টেট। দ্যাট মিন্স সেই স্টেটে ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন সব থাকে, যেটাকে বলে প্লাজমা স্টেট। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন কয়েকটা প্রসেস লেখা আছে। প্রসেস কি? একদম সিম্পল। থেকে যদি লিকুইড হয় তাহলে কি হচ্ছে, মেল্ট হবে। আপনি যদি এটাকে বরফ চিন্তা করেন, হ্যাঁ বরফ, বরফ চিন্তা করলে কি হচ্ছে, এখানে মেল্ট হলে কি তরল পানি হয়ে যায়, তরল পানি, তাই না? আচ্ছা, পানিকে যদি আপনি ভ্যাপারাইজ করেন, দ্যাট মিন্স যদি টেম্পারেচার আরো বাড়ান, মেল্ট করার জন্য কিন্তু আপনাকে টেম্পারেচার দিতে হচ্ছে, তাহলে পানি হয়ে যাচ্ছে। এটাকে যদি ভ্যাপারাইজ করেন, টেম্পারেচার যদি বাড়ান, তাহলে কি হয়ে যাবে, গ্যাসিয়াস হয়ে যাবে। আর এটাকে যদি আরো টেম্পারেচার দেন, তাহলে সেটা আয়নাইজেশন হয়ে যাবে। আয়নাইজেশন, দ্যাট মিনস সেটা আয়নে রূপান্তর হবে, যেটা প্লাজমা স্টেট বলা হয়। আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন যে আপনারা এই কন্ডিশনটা বুঝছেন কিনা। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্লাজমা স্টেটটা কি, এটা একটা আয়নিত অবস্থা, হ্যাঁ, এটা একটা ম্যাসাকার অবস্থা বলা যায়। এখানে আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে, আন্তঃআণবিক দূরত্ব হিউজ, এবং সেখানে সবগুলো আয়নিত হয়েছে। আন্তঃআণবিক আকর্ষণ দ্যাট মিনস এখানে কিন্তু মানে ওইভাবে মিন করা যায় না, যেহেতু এখানে নেগেটিভ পজিটিভ ইলেকট্রন সব কিন্তু একাকার অবস্থায় থাকে, অনেক এক্সাইটেড বা অনেক টেম্পারেচার হাই টেম্পারেচারে থাকে। সেটা একটা মানে কি বলবো, ডিজঅর্ডার কন্ডিশন আর কি। আচ্ছা, এই ছিল মোদ্দা কথা। এরপরে আমরা চলে যাই নেক্সট আমাদের টপিকে, যে ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাবেন। আচ্ছা, একটু খেয়াল করেন যে আমাদের তিনটা কন্ডিশন গেল। সেই তিনটা কন্ডিশনের পরে আমরা যদি পানি দিয়ে, আমি অলরেডি বলে দিয়েছি যে পানির ক্ষেত্রে তিনটা কন্ডিশন, সেটা গ্যাসীয়, জলীয় বাষ্প, বরফ, পানি, এবং সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এটা অবশ্যই যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যে আপনাকে এই যে টেম্পারেচার গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে যে বরফ, দ্যাট মিনস কঠিন। আমাদের প্রত্যেকের বাসায় ফ্রিজ আছে। আপনারা ঠিকই জানেন যে একটা সবজি বা একটা মাছ যদি আমরা ডিপে না রাখি সেটা নষ্ট হয়ে যাবে। কারণ কি? এবং ডিপের টেম্পারেচারটা অনেক ফ্রিজে দেখবেন ডিসপ্লেতে দেওয়া আছে যে মাইনাস, মাইনাস রাখতে হয়। দ্যাট মিনস আপনাকে কিন্তু -0 ডিগ্রি সেলসিয়াস, মানে জিরোর নিচে, মাইনাসটা কি জিরোর নিচে। সো সেক্ষেত্রে আপনার দেখবেন যে ডিপ ফ্রিজে আপনার বরফ হয়ে থাকে। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, তরলের ক্ষেত্রে যে টেম্পারেচারটা সেটা জিরোর উপরে যদি হয়, তখন সেটা তরল হওয়া শুরু করে। হ্যাঁ, জিরোর উপরে এটা তরল হওয়া শুরু করে। আচ্ছা, আর
100 ডিগ্রি সেলসিয়াস যখন পার হয়ে যাবে, রিচ করবে 100 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটা জলীয় বাষ্প হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাই একটু আগে, যেহেতু অন্যান্য মেটালের বা অন্যান্য পদার্থের ক্ষেত্রে, এবার এটা স্পেসিফিক বলে দিয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে। হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে যদি এটা টেম্পারেচার অন্য মানে ইয়াটা হয়, অন্য যদি ইউনিটে থাকে। সেই ইউনিটটা কি? 0 ডিগ্রি মানে হচ্ছে সেটা 32 ফারেনহাইট। আমাদের বাসায়, অনেকের বাসায় কি ইয়াটা আছে না, এই আপনার জ্বর মাপার জন্য থার্মোমিটার। তো সেই থার্মোমিটারে কিন্তু এই ডিগ্রি ফারেনহাইটে দেওয়া থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি 104 ডিগ্রি সেলসিয়াস। 104 ডিগ্রি সেলসিয়াস হলে কিন্তু ওই মানুষ বেঁচে থাকবে না, ও গলে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই 104 ডিগ্রি না, এটা হচ্ছে যে 104 ফারেনহাইট, ফারেনহাইটে থাকে। তো সেক্ষেত্রে 32 ফারেনহাইট, দ্যাট মিনস এটা 0 ডিগ্রি। আর 0 থেকে 100 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস সমান সমান 32 থেকে 212 ফারেনহাইট। হ্যাঁ, আর 100-র উপরে দ্যাট মিনস এই ফারেনহাইট সেল মানে ইউনিটে যে টেম্পারেচার, সেটা মনে রাখা জরুরি, কারণ এটা পরীক্ষা অনেক সময় আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু খেয়াল করি যে আমাদের যে একটু আগে যেটা বলেছিলাম যে এই যে তাপমাত্রাগুলি, এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর? একটু খেয়াল করছেন যে আমি বলছিলাম না যে এক্সটার্নাল ফ্যাক্টর একটা কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে চাপের উপর। হুম, এটা কিন্তু চাপের উপর কাজ করে। বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, এই যে উচ্চ চাপে পানির স্ফুটনাঙ্ক বাড়ে, আর নিম্ন চাপে সেটা কমে যায়। ঠিক আছে, এটা কি আপনারা জানেন কিনা যে আমাদের প্রত্যেকের বাসায় প্রেসার কুকার আছে না? আমরা কি করি, এই রান্না বান্না করার জন্য প্রেসার কুকার, দ্যাট মিনস ওখানে কিন্তু চাপ ইয়া হয়, আপনার হচ্ছে যে উচ্চ চাপ তৈরি হয়। সেই উচ্চ চাপে কি হয়ে যায়, পানির যে স্ফুটনাঙ্ক সেটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, দ্যাট মিনস সেই ক্ষেত্রে 104 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তার স্ফুটনাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, উচ্চচাপে। আর যদি নিম্নচাপ হয়, অনেক সময় আপনারা জানেন যে ইয়াতে পাহাড়ের উপরে, সেখানে চাপটা কম থাকার কারণে সেখানে আবার রান্না করতে ঝামেলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এটাই হলো যে উচ্চচাপে কিন্তু আপনার এই মানে এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে কিন্তু আপনার এই স্টেট গুলা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা আর বেশি ক্লাস দীর্ঘায়িত করব না। সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা আর কয়েকটা টপিক কভার করার চেষ্টা করব। দেখেন, প্রকৃতিতে পানির তিন অবস্থা অলরেডি আমরা বলে দিয়েছি, এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন। এখানে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা তিনটা জিনিস, দুইটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? দুইটা টার্ম। একটা হলো গলনাঙ্ক। হ্যাঁ, গলনাঙ্ক এটা আমাদের খুব পরিচিত, যে গলনাঙ্ক। আর একটা আছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্কটা হচ্ছে কি, যে যখন আমরা বলছি মানে বরফ, বরফটা কি গলতেছে না, 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই কিন্তু সেটা কি গলা শুরু করতেছে। দ্যাট মিনস যেই পয়েন্টটা, যেই টেম্পারেচারে সেই পদার্থটা গলতে শুরু করে, সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। কিন্তু এখানে একটা জিনিসকে আমি যেটা বলছিলাম যে চাপের ওপর একটা প্রভাব আছে, চাপের একটা প্রভাব থাকে। সেজন্য চাপটা কিন্তু আপনাকে ফিক্সড রাখতে হবে। হ্যাঁ, এই জন্য বলছে বায়ুমণ্ডলীয় চাপে। সেক্ষেত্রে যদি বায়ুমণ্ডলীয় চাপ আপনার ফিক্স থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক আছে। তো মেল্টিং পয়েন্টটা হলো যে সেটাই, যে যেই টেম্পারেচারে একটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে টেম্পারেচারে বস্তুটা গলা শুরু করবে, সেটা হচ্ছে তার গলনাঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস জানতেই হবে, সেটা হচ্ছে যে কঠিন পদার্থ, এটা কিন্তু তরল পদার্থ নয়। এবং এখানে একটু নোট রাখেন যে কোন কঠিন পদার্থের যে সেটা বিশুদ্ধতা, দ্যাট মিনস সেটা বিশুদ্ধ কিনা। একটা কঠিন কঠিন পদার্থ, মনে করেন আপনি একটা নতুন পদার্থ পেয়েছেন, সেইটা বিশুদ্ধ কিনা সেইটা যাচাই করা যায় এই গলনাঙ্ক দিয়ে। অনেক পূর্বে যেটা আপনার হচ্ছে যে যে সময় হচ্ছে যে আমাদের আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয়নি, সে সময় দেখা গেছে যে লোহা
হ্যাঁ, বা মনে করেন যে আমি পানি যদি বলি, বরফ বা পানি, এই পানি তো এটা হচ্ছে আপনার তরল না। যদি তরল পদার্থ হয়, সেই তরল পদার্থের ক্ষেত্রে আমাদের স্ফুটনাঙ্ক, আর যদি কঠিন বরফ যদি হয়, বরফের কথা যদি চিন্তা করেন, সেই বরফটা কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে সেটা গলা শুরু করে। হ্যাঁ, এটা কঠিন কঠিন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস পানির ক্ষেত্রে। দ্যাট মিনস যেই টেম্পারেচারে সেই পদার্থটা কি হয়, তরল থেকে গ্যাসীয়তে রূপান্তর হয়। দ্যাট মিনস হচ্ছে যে মানে ফুটতে থাকবে, সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটা পদার্থে কিন্তু এটা আছে। যদি কঠিন পদার্থ হয় তাহলে প্রথমে গলবে, তারপর ফুটা শুরু করবে। তো এই কঠিন পদার্থের ক্ষেত্রে সেটা বিশুদ্ধ কিনা, সেটার মধ্যে ইমপিউরিটিজ আছে কিনা, অবিশুদ্ধতার কোনো কিছু আছে কিনা, যদি মিক্সড থাকে, সেটা কিন্তু এই গলনাঙ্ক তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনার পিওর গোল্ড, আপনি যদি সোনার কথা চিন্তা করেন, সোনা পিওর যদি থাকে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার, মনে করেন মানে যদি 300 হয়, কথার কথা 300 ডিগ্রি সেলসিয়াসে এই সোনাটা মনে করেন যে গলা শুরু করবে, সেটা হবে তার গলনাঙ্ক। এটা কিন্তু সঠিক নয়, আমি জানি না যে কত ডিগ্রি সেলসিয়াসে গলা শুরু করে। তবে 2300 ডিগ্রির উপরে সাধারণত ধাতব যেগুলো আছে, 2300 থেকে 2800 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেটা গলতে শুরু করে। তো সেটা হচ্ছে যে এত ডিগ্রি সেলসিয়াসে গলতেছে, কিন্তু এর সাথে যদি কোনো ইমপিউরিটিস, হ্যাঁ ইমপিউরিটিস যদি মিক্স থাকে, হ্যাঁ, যে এর সাথে মনে করেন যে মাটি মিক্স আছে বা পানি আছে, মাটি অথবা বালি আছে, তখন কিন্তু এর ইমপিউরিটিস কিন্তু ঠিক থাকলো না। ইমপিউরিটিস হয়ে গেল, পিওরিটি ঠিক থাকলো না। তখন কিন্তু এই 300 ডিগ্রিতে সে কিন্তু আর আপনার হচ্ছে যে কি হবে, গলবে না। তাহলে যদি পিওর হয় তাহলেই সে কিন্তু 300 ডিগ্রিতে গলবে। সেটাই এখানে বলা হচ্ছে যে একটা কঠিন পদার্থের যেটা গলনাঙ্কই হলো বিশুদ্ধতার মানদণ্ড। তখন আপনাকে গলাইতে হবে, যদি নির্দিষ্ট টেম্পারেচারে সেটা গলে। যদি আপনার বললাম যেটা 300 ডিগ্রিতে যদি লোহা গলে, তাহলে 300 ডিগ্রিতে যদি এই পদার্থটা গলে, তাহলে বুঝতে হবে সেটা লোহা এই সরি সোনা হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, ঠিক একইভাবে স্ফুটনাঙ্ক তরল পদার্থ যদি হয়, তরল পদার্থের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক এটা কিন্তু ফিক্সড। একটা আপনার হচ্ছে যে গ্লাসের মধ্যে তরল দেওয়া আছে, আপনি জানেন না যে এটা কি। ঠিক আছে, কেউ যদি সেটা নিয়ে হিট দেয়, আর একটা যদি থার্মোমিটার থাকে, যদি 100 ডিগ্রি সেলসিয়াসে সেটা ফুটতে শুরু করে, তাহলে বুঝবেন এটা পানি। নচেত এটা কিন্তু পানি বলতে পারবেন না। যদি আপনার অনেক মানে সলভেন্ট আছে, আপনার হচ্ছে দ্রবণ আছে, যেটা 36 ডিগ্রি সেলসিয়াস বা 70 ডিগ্রি সেলসিয়াসে সেটা ফুটতে শুরু করে, তাহলে কিন্তু সেটা পানি না, কিন্তু দেখতে কিন্তু পানির মতো। ঠিক আছে, এই জন্য যদি তরল পদার্থ হয়, তরল পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড হলো সেটা এই স্ফুটনাঙ্ক। আর কঠিন পদার্থের মানদণ্ড হলো সেটা হলো যে গলনাঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, তাহলে যদি একটা পদার্থ সেটা আপনার হচ্ছে যে মানে বিশুদ্ধ কিনা, সেটার জন্য আপনি কিন্তু মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আবার যদি একটা পদার্থ সেটা সেটা তরল, সেই তরলটা আপনার হচ্ছে যে কিনা, মানে কি বলে ওটাকে, বিশুদ্ধ কিনা, তাহলে কিন্তু আপনি সেটা ওই এর স্ফুটনাঙ্ক দেখে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। আমি একটু আগে বলছিলাম যে পাহাড়ের উপরে রান্না করা কঠিন হয়ে যায়, কারণ সেখানে চাপ কম কম থাকে। আবার আপনার প্রেসার কুকারে দেখবেন আমরা যদি রান্না করি, তখন কি সেখানে প্রেসার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, 100 থেকে 104 ডিগ্রি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ইজিলি আপনার হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা পরীক্ষায়, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে, আমরা একটু দেখি যে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, হ্যাঁ, আমরা একটু দেখলাম না যে ঊর্ধ্বপাতন এর আগে, যে কঠিন, তরল, বায়বীয়, তিনটা, বা গ্যাসীয়। গ্যাসীয়, কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কি হয় জানেন? ঊর্ধ্বপাতন হলে ডাইরেক্ট ডাইরেক্ট লাইন বাস। দ্যাট মিনস হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হয়ে যাবে। আর কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হলে সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এটা হচ্ছে যে
কিছু কিছু পদার্থ আছে যারা এই ধর্মটা শো করে, যে তাদের ডাইরেক্ট লাইন বাসের মধ্যে। ঠিক আছে, মনে করেন যে ঢাকা থেকে যদি আপনি রাজশাহী যান, তো তাহলে সিরাজগঞ্জে কখনো দাঁড়াবে না, সেটা চলে যাবে কি ঢাকা থেকে সরাসরি রাজশাহীতে যা দাঁড়াবে। তো সেটাই হচ্ছে যে ঊর্ধ্বপাতন। কোনো কোনো রাসায়নিক পদার্থ আছে যেটা আপনার হচ্ছে যে সরাসরি তরলে না গিয়ে সে সরাসরি আপনার হচ্ছে যে গ্যাসীয়তে রূপান্তর হয়। সেই পদার্থের নামগুলো পরীক্ষায় কিন্তু খুবই আসে। ঠিক আছে, এই নামগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। তার মধ্যে আছে আয়োডিন, ন্যাপথালিন, শুষ্ক বরফ, ক্যাম্ফোর, বেনজোয়িক অ্যাসিড, প্যারা ডাইক্লোরোবেনজিন। পরীক্ষায় কিন্তু এটা বিসিএস পরীক্ষা বলেন, তারপর হচ্ছে যে প্রাইমারি স্কুল বলেন, সরকারি হাই স্কুল বলেন, এনটিআরসি বলেন, প্রত্যেকটাতে কিন্তু এই পরীক্ষায় এই কঠিন মানে ইয়েটা ঊর্ধ্বপাতনটা কি এটা আসে। অনেক সময় আসতে পারে যে ঊর্ধ্বপাতনের নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয়। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে যে একটা পদার্থকে যদি আপনি পিওর করতে চান, তাহলে কিন্তু এই ঊর্ধ্বপতন প্রক্রিয়াটা খুব ইজিলি কাজ করতে পারে। এবং পিওর হবে কোনগুলো, সেটা হচ্ছে এই উদাহরণের যেগুলো আছে সেগুলাই। কিন্তু আপনি যদি পানি যদি বলেন যে না আমি এইটাকে আপনার হচ্ছে যে এই প্রক্রিয়ায় পিওর করব, এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, যদি পানির সাথে এগুলো থাকে তাহলে কি করতে হবে, এবং পানি 100 ডিগ্রিতে যদি ইয়া হয়, সেপারেট হয়, মানে উড়ে যায়, তাহলে 100 ডিগ্রিতে সেটা আলাদা হয়ে যাবে, সেখানে সেটা আলাদা জিনিস, আমি ওদিকে যাচ্ছি না। আচ্ছা, আমার যেটা টার্গেট সেটা হলো যে আমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে। উদাহরণগুলো মনে রাখতে হবে আর ঊর্ধ্বপাতন কাকে বলে সেটা মনে রাখতে হবে। সেইটা মনে রাখার একটা টেকনিক আছে, খুব সুন্দর একটা টেকনিক, আপনি ইজিলি মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটু নোট করবেন। ঠিক আছে, আমার ফুপির সাবেক আয়না, মানে আপনার ফুপির কোনো বিগত কোনো আয়না ছিল, এরকম একটা টার্ম আপনি যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এটা ইজিলি মনে রাখতে পারেন। সেটা কি, এদিকে খেয়াল করেন যে আপনি হচ্ছে যে এখানে দেখেন যে আ আতে কি, আতে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এরপর হচ্ছে যে ফুপি, ফ, ফতে কি দেখেন ফেরোসিন। আপনারা অবশ্যই পাশে লিখে নেবেন, হ্যাঁ। ফতে ফেরোসিন। পতে প্যারা ডাইক্লোরোবেনজিন। ঠিক আছে, প্যারা ডাইক্লোরো বেনজিন। প, পতে হচ্ছে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার সাবেক, হ্যাঁ, এই সাথে শুষ্ক বরফ। ঠিক আছে, বে তো বে, বেতে হচ্ছে বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে লিখবেন যে বেতে বেনজয়িক অ্যাসিড। কতে, কতে কি, কতে হচ্ছে ক্যাম্ফোর। ঠিক আছে, আতে অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিনও আপনার হচ্ছে ঊর্ধ্বপাতন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে নতে, হ্যাঁ, নতে হচ্ছে যে নিশাদল, এই যে এখানে নিশাদল আছে, নতে নিশাদল। নিশাদলের আরেকটা নাম আছে যেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই যে আহ, একটু খেয়াল করেন, আমাদের যদি এই স্টেটমেন্টটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি পারবেন। সেটা কি, আমার ফুপির সাবেক আয়না। ঠিক আছে, আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখেন, আমার ফুপির সাবেক আয়না, আমি একটু সুন্দরভাবে লিখে দিই। আতে হচ্ছে যে আয়োডিন, আমার ফুপির সাবেক আয়না। আতে আয়োডিন, আমি সংক্ষেপে লিখতেছি আয়োডিন। ঠিক আছে, ফতে ফেরোসিন। এটা যদি আপনার মনে থাকে আপনি খুব নির্ভুলভাবে এটার অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, পতে প্যারা ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরো বেনজিন। এইভাবে
হ্যাঁ, তারপর দন্ত্য সতে শুষ্ক বরফ। এখানে একটু লিখে রাখেন, শুষ্ক বরফ। শুষ্ক বরফ এটাকে বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইড। পরীক্ষা কিন্তু এটা আসে, কঠিন কার্বন ডাই অক্সাইড। আমরা জানি কার্বন ডাই অক্সাইড হলো কি, গ্যাসীয় হয়। হ্যাঁ, এটা আবার ওই যে আপনি যেটা বললাম, টেম্পারেচার কমায় যদি এটাকে কঠিন কার্বন ডাই অক্সাইড বাড়ানো যায়, সেই কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। ঠিক আছে, এটা কোনো পানি না। ঠিক আছে, এরপরে বেতে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। কতে হচ্ছে যে আপনার দুইটা হয়, কতে হচ্ছে যে ক্যাম্ফর হয়, অথবা ওই যে আপনার কর্পূর হয়, কর্পূরও হয়। ঠিক আছে, এখানে কর্পূরটা নাই, ক্যাম্ফরও হয়, কর্পূরও হয়। তারপরে হচ্ছে আই আতে অ্যানথ্রাসিন। ঠিক আছে, নতে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু পরীক্ষায় আসে, অ্যামোনিয়াম ক্লোরাইড, বা এটা বাণিজ্যিক নাম হচ্ছে নিশাদল। আর একটা আছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, সেটা হচ্ছে যে অন্য একটা আয়ের সাথে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই স্টেটমেন্টটা আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি এই আপনার হচ্ছে যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় যে পদার্থগুলো হয়, সেটা কিন্তু আপনি বলতে পারবেন বা করতে পারবেন। ডিয়ার পার্টিসিপেন্ট, আপনারা অবশ্যই চ্যাট বক্সে একটু লিখবেন যে আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্লাসটা। হ্যাঁ, যারা বুঝতে পারতেছেন তারাও লিখবেন, আর যারা বুঝতে পারতেছেন না একটু বলবেন কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। আমরা কিন্তু একদম স্লোলি আগাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস মোটামুটি বেসিক ক্লাস মোটামুটি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমাদের যেহেতু ফ্রি ক্লাস আপনাদের সাথে, আপনারা যদি সামনে আমাদের সাথে আরো ক্লাসে যুক্ত হন, সেটা অবশ্যই আশা রাখবো যুক্ত হবেন। এবং সেক্ষেত্রে আমরা এরকম ছোট ছোট ট্রিক্স দিয়ে এবং বেসিকটা যাতে আপনার ক্লিয়ার হয়, সেইটা নিয়ে সেভাবেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আগাবো। এবং আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের ফিডব্যাক দিবেন, সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো নিতে আরো সুবিধা হবে। আশা করি আমাদের ক্লাস আপনারা হচ্ছে যে আহ, উম, উম, মানে এনজয় করবেন এবং ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা কোশ্চেন আমরা দেখব, যে বিগত সালে কোন কোশ্চেন আসছে, যে কি ধরনের কোশ্চেন, সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আপনারা একটু মনে রাখবেন, যেটা আমাদের খুব বেসিক কোশ্চেন, এটা খুব পরীক্ষায় খুবই আসে। সেটা হচ্ছে যে এই পর্যন্ত পৃথিবীতে কতগুলো আপনার হচ্ছে যে মৌল আবিষ্কৃত হয়েছে। আমরা যে পদার্থ পড়তেছি না, এরকম আপনার হচ্ছে রসায়নে বা পদার্থে বলে, পদার্থ বিজ্ঞানে বলেন, এই পর্যন্ত কয়টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এটা হচ্ছে যে ইউপ্যাক স্বীকৃত। এছাড়াও কিন্তু আরো অনেক মৌল নিয়ে কাজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু ইউপ্যাক স্বীকৃত না। ঠিক আছে, 118টি যেটা, সেটা হচ্ছে ইউপ্যাক স্বীকৃত। এর মধ্যে 98টি যেটা, সেটা মানে ন্যাচারালি আপনার পাওয়া সম্ভব। আর 20টি মৌল যেটা হচ্ছে যে আমাদের গবেষণাগারে যেটা আবিষ্কার করা হয়েছে বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা আছে যে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ কিছুই না, এটা খুবই সিম্পল। আপনার একটা পদার্থ যদি একাধিক মানে পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, তাহলে সেটাকে যৌগিক পদার্থ বলা হয়। আর মৌল যেটা, সেটা হচ্ছে যে শুধু একটা মৌলিক পদার্থের মাধ্যমে যেটা তৈরি হয়, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু, মানে স্থায়ী মৌলিক কণিকা ছাড়া ওই পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না। আর যৌগিক পদার্থকে যদি বিশ্লেষণ করেন, তাহলে বিভিন্ন ধরনের পদার্থ পাবেন। যদি আমি বলি যে আপনার হচ্ছে যে ওয়াটার, ওয়াটার H2O, এটা কি হবে? যৌগিক পদার্থ হবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি হবে? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে আপনার যৌগিক পদার্থ হবে। ঠিক আছে, কিন্তু আমরা আমরা যদি বলি যে সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম কি হবে? সোডিয়ামটা হবে মৌলিক পদার্থ। এবার যদি বলি যে অক্সিজেন, O2, O2টা কি হবে আপনারা বলতে পারবেন? O2 বা H2, এগুলা কি? এগুলা কি যৌগিক নাকি মৌলিক? যৌগিক না মৌলিক? O2H2।
একটু জানাবেন চ্যাট বক্সে যে O2H2 এগুলো কি যৌগিক না মৌলিক। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সটে। সেটা হচ্ছে যে আমাদের বিগত সালে কিছু কোশ্চেন আমি এখানে শো করছি, যে আমাদের যে পড়া, এই পড়ার মধ্য থেকে আপনাদের হুম আপনারা কমেন্টস করে জানান যে আসলে ইয়েটা হয়েছে কিনা। মৌলিক পদার্থ, গুড। এগুলা বলা হয় মৌলিক অণু। ঠিক আছে, মৌলিক অণু বলা হয়। ঠিক আছে, এটা মৌলিক পদার্থ যদি এরকম আসে অপশনে থাকবে মৌলিক অণু, এটা যৌগিক পদার্থের মৌলিক অণু। ঠিক আছে, অণু ফর্মে থাকে। হ্যাঁ, আমরা কিন্তু স্বাভাবিকভাবে যে ইয়াটা থাকে আপনার, সেটা কিন্তু অণু ফর্মে থাকে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক সুন্দরভাবে আপনি হচ্ছে যে অ্যান্সার করেছেন। এরপরে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে সামনে কিছু কোশ্চেন আছে, আমরা সেগুলো দেখব। আর হচ্ছে যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার কোনো জানার কিছু থাকে আমাদের কোচিং এর বিষয়ে, সেক্ষেত্রে আপনি আনমিউট করে আপনারা আলোচনা করতে পারেন বা আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, ডিয়ার পার্টিসিপেন্টস, এখন আমরা দেখি আমাদের পরবর্তী কোশ্চেন। এখানে কি হচ্ছে? ওকে, আপনাদের কোনো কিছু বলার আছে? আমার ক্লাস কিন্তু শেষ শেষ পর্যায়ে। স্যার কোশ্চিন করতে চাইলেন। হ্যাঁ, আমি এটা দিচ্ছি একটু। ওকে, এটা দেখেন, বিসিএস 40তম বিসিএস এ এই কোশ্চিনটা এসেছে। আপনারা দেখেন, সেটা হচ্ছে যে কঠিন পদার্থে মানে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়। ঠিক আছে, কিসের মাধ্যমে বিশুদ্ধ না অবিশুদ্ধ, সেটা কিসের মাধ্যমে মানে নির্ণয় করা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে। আমরা পড়েছি না, কোনটার মাধ্যমে? একটু বলেন তো। ঘনীভবন না বাষ্পীভবন, স্ফুটনাঙ্ক না গলনাঙ্ক? চ্যাট বক্সে জানাতে পারেন যে আসলে আমাদের কোনটার মাধ্যমে এটা হয়। গ, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে গলনাঙ্ক। আর যদি কোশ্চিনটা আসতো যে তরল পদার্থের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ফুটনাঙ্ক হইতো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি,
এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে, 40তম বিসিএস এ। তো সেক্ষেত্রে আরেকটা দেখেন, কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থাতেই পাওয়া যায়? ঠিক আছে, স্যার পানি। সেটা হচ্ছে যে আমাদের বহুল ব্যবহৃত এবং বহুল পরিচিত, সেটা হচ্ছে কি পানি। পানি। হ্যাঁ, সেটা হচ্ছে পানি। থ্যাংক ইউ। এবং যদি বলা হয় যে স্বাভাবিক তাপমাত্রায় কোন পদার্থটি তরল থাকে, স্বাভাবিক তাপমাত্রায় আমরা জানি যে ধাতব পদার্থ যেগুলো সাধারণত কিন্তু কঠিন হয়, কিন্তু একটা ধাতব পদার্থ আছে যেটা স্বাভাবিক তাপমাত্রায় তরল। আপনাদের জানা স্যার আছে কিনা? পারদ। পারদ। গুড। পারদ কিন্তু স্বাভাবিক টেম্পারেচারে কিন্তু কঠিন মানে তরল থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনেক মানে যেহেতু আমাদের থার্মোমিটার আছে, থার্মোমিটারে কিন্তু পারদ ইউজ করা হয়। সেটা জেনে রাখা ভালো যে এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। এখানে কর্পূর দেওয়া হয়েছে, কর্পূরটা কিসের উদাহরণ বলতে পারবেন? স্যার হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপতন। গুড। এই তো মোটামুটি আপনারা মনোযোগ ছিলেন, বোঝা যাচ্ছে। এরপরে লবণ কি ধরনের পদার্থ? লবণ কি ধরনের পদার্থ? এটা মৌলিক, গ্যাসীয়, যৌগিক না মিশ্র? লবণ মানে হচ্ছে কি? লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। স্যার সোডিয়াম, হচ্ছে যৌগিক। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম যৌগ। ক্লোরাইড। সো দুইটা মৌল আছে, দুইটা মৌল মিলে হচ্ছে যে একটা যৌগ গঠন করছে, সুতরাং অবশ্যই সেটা যৌগিক পদার্থ হবে। ঠিক আছে, এটা কিন্তু বিজেএস পরীক্ষায় এসেছে। ওকে, এরপরে কোনো কোশ্চিন আছে কিনা দেখি। আরেকটা, এটা কিন্তু পরীক্ষায় আসছে, 45তম বিসিএস। হুম, সোডিয়াম ক্লোরাইডের কেলাসের গঠন কি, কিরূপ? এটা যদিও আজকের পড়ার মধ্যে ছিল না, কিন্তু এটা মানে আমাদের সামনের ক্লাসগুলোতে আসবে যে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা কেমন। কারো জানা আছে কিনা একটু জানাবেন। সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে যে ঘনক আকৃতির হয়। আমরা কিউব দেখছি না, যে আপনার যেটা পাজল খেলার জন্য যে কিউব, ঠিক কিউবের মতো। ঠিক আছে, কিউবিক, কিউবিক হয়। এই যে এখানে দেখেন কিউবের মতো দেখতে। এটা একটু মানে মানে ডিপলি কোশ্চেন করছে আর কি। ঠিক আছে, ঘনক আকৃতির, দেহকেন্দ্রিক ঘনক আকৃতির, এটা ইন্টারমিডিয়েটের কোশ্চেন থেকে করছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে ঘনক আকৃতির, এবং ঘনক আকৃতির আবার 3টা দিয়েছে, এক সংঘবদ্ধ, দেহকেন্দ্রিক, আর পৃষ্ঠতল কেন্দ্রিক। এটা হলো পৃষ্ঠতল কেন্দ্রিক আর কি ঘনক আকৃতি হয়ে থাকে সোডিয়াম। মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাদের ফর্মে এই প্ল্যাটফর্মে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা অবশ্যই জানাবেন, বা পরামর্শ আছে কিনা আমাদের ক্লাসের ব্যাপারে। আনমিউট করে কথা বলতে পারেন।